তিনটি শান দেয়া রীতিমতো ধারালো অস্ত্র, যেটা এতদিন নিশ্চিত ডিভিডেন্ড দিয়েছে ভোট ব্যাংকে, সেই তিন অস্ত্রই যে এবার এইভাবে কাঁটা হয়ে বিঁধবে, এভাবে যে ত্রিশূলের ফলা হয়ে বুকে আছড়ে পড়বে, ছিন্ন ভিন্ন করে দেবে এবং সাজানো বাগানটা তছনছ হয়ে যাবে, তা বোধহয় অতি বড় দুঃস্বপ্নেও ভাবতে পারেনি এই রাজ্যের শাসক দল। আর এবার এতদিন যেটা তাদের সমস্ত গোষ্ঠীদ্বন্দ্ব, নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, ভোটারদের ক্ষোভ, অ্যান্টি ইনকামবেন্সির হাওয়া, দুর্নীতি নিয়ে কথা ওঠা, সমস্ত কিছু চাপা দিয়েছিল, সেই সমস্ত কিছু ছাপিয়ে এই তিন অস্ত্রই এবার কিন্তু পাল্টা অস্ত্র হয়ে যেতে চলেছে। এবং তার ফলে শাসকের শীর্ষ নেতৃত্ব ভেবে পাচ্ছে না ঠিক কী করবে। কেননা এই অস্ত্রের বদলে যে অন্য অস্ত্র নিয়ে আসবে সেই ভাড়ারও তো শূন্য। যুদ্ধ করতে করতে সমস্ত ট্রাম্প কার্ড দেখানো হয়ে গেছে। আর তাই এবারের লোকসভা নির্বাচনটা ঠিক কী হতে চলেছে? এই অস্ত্র যদি বুমেরাং হয়, সত্যিই কি ঘর বাঁচানো যাবে? আর ঘর যদি বাঁচানো না যায়, তাহলে ওই নবান্নের গদিটা টেকানো যাবে? আর নবান্নের গদিতে যদি টেকা না যায়, তাহলে রাজনৈতিক দলটাই ধরে থাকা যাবে? এই প্রশ্নেই এখন কার্যত রাতের ঘুম উড়ে গেছে এই শাসক শিবিরের। কোন তিন অস্ত্রের কথা বলছি অবশ্যই ব্যাখ্যা করব, শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এই শাসক দল 2021-এর যে বিধানসভা নির্বাচন হয়েছিল, সেখানে একটি তত্ত্ব তুলে দিয়েছিল। প্রথম অস্ত্রের কথা বলছি, তিনটি অস্ত্রের কথা বলবো তো, প্রথম অস্ত্রের কথা বলছি। সেটা হচ্ছে বাংলা বাংলার মেয়েকেই চায়, না বাংলা নিজের মেয়েকেই চায়। এবং বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তারা নাকি বহিরাগত পার্টি। কেননা এই বাংলার 294টা আসনে বাঙালি প্রার্থী হলেও সেখানে বলা হয়েছিল যে এরা যদি জেতে, ক্ষমতায় যদি কোনো বাঙালি মুখ্যমন্ত্রীও বসেন, আসলে পুরো টিকিটা বাঁধা থাকবে দিল্লিতে। এবং সেই দিল্লির বহিরাগতরা, সেই গুজরাটের বহিরাগতরা, ভারতবর্ষের একটা প্রান্ত আর একটা প্রান্তে কী করে বহিরাগত হয় জানি না, কিন্তু সেই বহিরাগতরাই এই বাংলাটাকে চালনা করবে। এবং এরা যেটা করবে সেটা হাওড়া ব্রিজ থেকে শুরু করে শহীদ মিনার সব কিলো দরে বেচে দেবে। তাই এদেরকে একটিও ভোট নয়, নো ভোট টু বিজেপি, বাংলা নিজের মেয়েকেই চায়। আর এবার কি অস্ত্র আসছে তাদের জন্য? না, এতদিন জানা ছিল আসানসোলের শত্রুঘ্ন সিনহা প্রার্থী হতে চলেছেন। এর পাশাপাশি এটা জানা যাচ্ছে যে এবার বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের জন্য সেই রকমই আর এক বহিরাগতর কথা চিন্তা করা হচ্ছে। প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ, তাকে আর গোটা দুর্গাপুরে কেউ প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না, গোটা পশ্চিমবঙ্গ থেকে কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না। শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদদের মতো লোকেদের এবার প্রার্থী করা হবে। শুধু তাই নয়, তাদের যে ভোট কুশলী ছিল সেই প্রশান্ত কিশোরকেও নাকি অফার দেওয়া হচ্ছে। কিন্তু প্রশান্ত কিশোর নিজে তো খুব বুদ্ধিমান লোক, তিনি বুঝে গেছেন যে এবার বাংলায় যদি প্রার্থী হন, সেটাও আবার শাসক দলের টিকিটে, হার তো নিশ্চিত বটেই, তার থেকেও বড় কথা হচ্ছে আগামী দিনে তার গ্রহণযোগ্যতা, যেটা সর্বভারতীয় ক্ষেত্রেই হোক বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রেই হোক, সেখানেও তলানিতে ঠেকবে। আর সেই জায়গা থেকে তিনি নাকি রিজেক্ট করেছেন। কিন্তু এই যে বহিরাগতদের নিয়ে আসার যে আকুল প্রচেষ্টা, সেখান থেকেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে কতখানি ছন্ন ছাড়া এই বাংলার যে পরিচিত টেস্টেড মুখগুলো ছিল, তৃণমূল নেতা মানেই একটা কিছু, সেটা বাংলার মানুষ আওয়াজ তুলে বলতে শুরু করেছে। সেই জায়গা থেকে এই শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, প্রশান্ত কিশোরদের টিকিট দেওয়ার ভাবনা। আচ্ছা, একটা কথা বলুন তো, এই শত্রুঘ্ন সিনহা আসানসোলে বাই ইলেকশনে জিতলেন, কদিন ঠিক আসানসোলের মাটিতে পড়েছিলেন? আসানসোলের ঠিক কোন উন্নতিটা তিনি করেছেন? যা করেছেন সব তো দিল্লিতে বসে থেকেছেন। আসলে এই শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, প্রশান্ত কিশোর, এরা যদি টিকিট পান, এরা জিতবেন এবং দিল্লিতে যে এমপির বাংলোটা পাওয়া যায় সেখানে আরামে আয়েসে দিনটা কাটাবেন। আর এলাকা কারা শাসন করবেন? এলাকা শাসন করবেন এই শাহজাহানের মতো লোকেরা। অর্থাৎ ভাই, তোমাকে তো আমি এলাকায় জিতিয়ে দিয়েছি, তুমি তো জিতে এমপি হয়ে গেছো, তুমি এখন দিল্লিতে গিয়ে মস্তি করো, কিন্তু এইখানকার যে শাসন সেটা আমার হাতে থাকবে, আমি এখানকার ছোট মুখ্যমন্ত্রী। এই কথা বলছি যখন আরেকজনের বহিরাগতর কথাও হচ্ছে। বাঙালি হতে পারেন সুগত বসু, শোনা যাচ্ছে এবার যাদবপুরে সেই সুগত বসুকে ফিরিয়ে আনার মরিয়া প্রচেষ্টা চলছে। কে এই সুগত বসু? কতদিন ভারতবর্ষে থাকেন? হ্যাঁ, হতে পারেন নেতাজি পরিবারের সন্তান, কিন্তু যাদবপুরে জিতে যাদবপুরের জন্য ঠিক কী কাজটা করেছেন? এই সুগত বসু আরাবুলের পাশে বসে ভাঙড়ে গেছেন, ভাঙড় থেকে আরাবুল বুথের পর বুথ লুট করে সুগত বসুকে লিড দিয়ে গেছে। সুগত বসু জিতে দিল্লিতে বসে থেকেছেন, এমপি রায়েস নিয়েছেন, আর এখানে ভাঙড় শাসন করেছেন কে? আরাবুল। তাহলে
তাহলে এই আরাবুল, শেখ শাহজাহান এদের হাত খুলে দেওয়া হবে আর এই বহিরাগতদের নিয়ে আসা হবে। বলা হবে তারা সর্বভারতীয় তারকা, তাদের মধ্যে অনেক চমক রয়েছে, তারা বাংলার জন্য অনেক কিছু করবেন। কি বাংলার ভালোটা হয়েছে? এই যে রাজ্যসভাতেও ধরে ধরে টিকিটগুলো বেচা হয়েছে বহিরাগতদের জন্য। সুস্মিতা দেব বাংলার জন্য কি করেছে, লুইজিন ফেলারিও বাংলার জন্য কি করেছে, সাকেত গোখলে কি করেছে, সাগরিকা ঘোষ রাজ্যসভায় এমপি হয়েছে, কি করেছে বাংলার জন্য? এই যে বহিরাগত তত্ত্ব, সেই বহিরাগত তত্ত্বেই কিন্তু এবার বুমেরাং হতে চলেছে। সেখানকার মানুষ প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে যে ভাই, তোমরা এই যে বহিরাগতদের নিয়ে আসছো, এরা বাংলার জন্য ঠিক কোন উন্নতিটা করবে? আর বিজেপিকে বহিরাগত পার্টি বলছো? যে দলটা দেশ শাসন করছে, দেশের এতগুলো রাজ্য শাসন করছে, তারা তো সব বাঙালিমুখী এখানে দিচ্ছে। তাহলে বহিরাগতটা কারা? তোমরা যে কথাটা বলছো সেই কথাটা তো তোমরাই বাংলাকে বহিরাগতদের হাতে তুলে দিচ্ছ। এবং এই যে হাওয়াটা আজকে বাংলা জুড়ে উঠে গেছে না, এইটার কিন্তু কোনো অ্যান্টিডোট নেই। না এখানে অন্য প্রার্থী খুঁজে পাচ্ছে ভালো, আর এদেরকে দিলে বাংলা এবং বাঙালির সেন্টিমেন্ট যেভাবে আহত হচ্ছে, তাতে ছিন্ন ভিন্ন হওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। দ্বিতীয় যে তত্ত্বের কথা বলবো, দ্বিতীয় যে অস্ত্রের কথা বলবো, সেটাও বহিরাগত। তারা অবশ্য রাজনীতির বহিরাগত। এই শাসক দল বলে না যে তারা রাজনীতির বাইরের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রের মানুষজনকে রাজনীতির ময়দানে নিয়ে আসতে চান। আসলে সোজা কথায় সেলিব্রিটি মুখ, সেটা দেব হতে পারে, মিমি হতে পারে, নুসরাত হতে পারে, এমনকি বিধানসভার ক্ষেত্রেও এরকম বহু মুখ আছে যারা সোজা কথায় ওই ফিল্মে সিরিয়ালে যাদেরকে দেখা যায়। ফলে বাংলার মা বোনেদের একটা আগ্রহ থাকে, যারে বাস এরকম একজন সেলিব্রিটি যাকে টিভির পর্দায় দেখি, পয়সা দিয়ে টিকিট কেটে সিনেমা হলে গিয়ে দেখতে হয়, ওই সিনেমা টিভিতে এলে তবে দেখতে পাই, সেই মানুষটাও রক্ত মাংসের, আমার চোখের সামনে আসছে, তার হাতটা ছুঁতে পারছি, তার সামনে গিয়ে দাঁড়াতে পারছি। ফলে সারা বছর না পাওয়ার যে যন্ত্রণা, না পাওয়ার যে ক্ষোভ, না পাওয়ার যে বঞ্চনা, সেই জায়গাটা তারা ভুলে যান এবং সেই সমস্ত কিছু ভুলে গিয়ে তারা এই সেলিব্রিটি প্রার্থীকে ভোট দিয়ে দেন। এবং তার ফলে সেখানে যতই গোষ্ঠীদ্বন্দ্ব থাকুক, সেখানে যতই অ্যান্টি ইনকামবেন্সি হাওয়া থাকুক, সেখানে যতই একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি থাকুক, ওই ভোটের ময়দানে সেলিব্রিটিকে যাতে সবাই এক জায়গায় চলে আসে এবং ভোটাররাও সেখান থেকে প্রভাবিত হয়। কিন্তু মুশকিলটা হচ্ছে বাংলার মানুষ বুঝে গেছে যে নুসরাত জাহান রুহি, তাকে বহিরাগত হিসেবে, মানে রাজনীতির বহিরাগত হিসেবে বসিরহাট থেকে মানুষ জেতালো। বসিরহাটের উপর দিয়ে এই 5টা বছরে কি ঝড় গেছে। আমফান ফামফানের কথা তো বাদই দিচ্ছি, রিসেন্ট যেটা হয়েছে সন্দেশখালী। আর ম্যাডাম কিসে ব্যস্ত আছেন? ম্যাডাম ব্যস্ত আছেন টিকটকে। অর্থাৎ বার্তাটা পরিষ্কার, তোমাদেরকে একটা সেলিব্রিটি দেবো, তোমরা তাকে দেখে ভোটটা দাও। কিন্তু তারা তো আর ওই ধারে কাছে সাংসদ এলাকাতেও যাবে না, কোনো কাজ করবে না, কোনো ডেভেলপমেন্ট করবে না। সেখানটা শাসন করবে আরাবুল, শাহজাহানরা, তাদের হাতেই সমস্তটা থাকবে। আর মানুষ এটা বুঝতে পেরে যাচ্ছে যে এই সেলিব্রিটিদের জেতানো মানে, এরা তো রাজনীতির অকখাও জানে না, এরা জিতে এমপি হবে, তার ফেসিলিটি পাবে এবং সেই ফেসিলিটি পেয়ে এরা দিল্লিতেই বসে থাকবে, এরা নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবে, এলাকায় কোনো দিন আসবে না। মানুষের কোনো সমস্যা হলে ওই শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের কাছে যেতে হবে। আর এরা মানুষকে পরিষেবা দেওয়ার নামে তাদেরকে শুধু লুটবে। এমনকি মা বোনেদের ইজ্জত সম্ভ্রমকেও তারা ছাড়বে না। আর তাই এবার এই সেলিব্রিটি প্রার্থী দেওয়া, তার মানে শাহজাহানদের মতো, আরাবুলদের মতো মস্তানদের, ফুটো মস্তানদের হাত শক্ত করা, এটা মানুষ বুঝে গেছে। ফলে যেখানে যেখানে সেলিব্রিটি প্রার্থী থাকবে সেখানেই কিন্তু শাহজাহান, আরাবুলের আতঙ্ক তাড়া করবে মানুষকে। আর সেই তাড়া করার জায়গা থেকে তারা কিন্তু নিশ্চিতভাবে শাসক দলকে বয়কট করবে। ওই সেলিব্রিটি দিয়ে আর হবে না, ওই রাজনীতির বহিরাগতদের দিয়ে আর হবে না। ভোট তাকেই দিতে হবে যে 24 ঘন্টা 365 দিন মানুষের পাশে থাকবে, মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করবে। আর সেই জায়গাটাই কিন্তু এবার বুমেরাং হতে চলেছে। 3 নম্বর যে তত্ত্বটা, সেটাও কিন্তু বহিরাগত ভোটার। বারবার বিরোধীরা অভিযোগ করে না যে রোহিঙ্গা ভোটার, বাংলাদেশে জেএমবি, তারা সব এই দেশে চলে আসছে, তাদের রেশন কার্ড, আধার কার্ড সমস্ত কিছু তৈরি হয়ে যাচ্ছে। আর সেটা কারা করে দিচ্ছে? শাসক দলের নেতারাই করে দিচ্ছে। এবং শাসক দলের নেতারা করে দেওয়ার ফলে এই রোহিঙ্গারা একদিকে যেরকম তাদের ডেডিকেটেড ভোট ব্যাংক তৈরি হয়ে যাচ্ছে, অন্যদিকে ভোটের কাজে যে লুটপাট, গুন্ডাগিরি, মস্তানি, ভোটের দিন বুথ জ্যাম, ছাপ্পা, গণনার দিন বিরোধীদের একদম কচুকাটা করে দেওয়া, সমস্তটা এদেরকে দিয়ে করা হচ্ছে। এই রোহিঙ্গারা যে প্রথম থেকেই ছিল, বাম আমল থেকেই এদের জন্ম, এই বাংলাদেশি জঙ্গিরা যে তখন থেকেই আছে, সে তো লোকসভায় দাঁড়িয়ে কাগজ ছুঁড়ে, শাল ছুঁড়ে কি না করে প্রতিবাদ করে খোদ দলনেত্রী বলে দিয়েছিলেন।
আর আজকে ক্ষমতায় আসার পর তারাই এখন ওই দুধেল গাই হয়ে গেছে, ডেডিকেটেড ভোটার হয়ে গেছে, তাদের ঘাঁটানো যাবে না, তাদেরকে দিয়েই ভোটের পর ভোট ম্যানেজ হচ্ছে। কিন্তু এবার এই বহিরাগত ভোটাররা কি করবে? ভোটের আগেই সিএএ চালু হচ্ছে, ফলে তারা নিশ্চিতভাবে বুঝে গেছে তারা আইডেন্টিফাইড হবে এবং তারপর তাদেরকে ওই ডিটেনশন ক্যাম্পেই যেতে হবে, আর ওই এলাকায় মস্তানি করা যাবে না। আর তাই হয় তারা চুপিয়ে যাচ্ছে, লুকিয়ে যাচ্ছে, অন্য রাজ্যে চলে যাচ্ছে যেখানে তাদের চট করে আইডেন্টিফাই করা যাবে না, আর না হলে তারা শাসক শিবির থেকে এবার আস্তে আস্তে মুখ ফেরাচ্ছে গেরুয়া শিবিরের দিকে। আমি তোমাদের হয়ে একটু ভোটটা ম্যানেজ করে দেবো, যখন সিএএ হবে আমার নামটা তো বাদ দেবে না। এই যে বার্তাটা, এই যে ভয়টা কাজ করছে, এই জন্যই তো সিএএ করতে দেবো না। এখানে সিএ করতে গেলে আমার বুকের উপর দিয়ে যেতে হবে, আমি দরকার হলে জান দিয়ে দেবো। এই যে কথা বলা হচ্ছে সিএএ হওয়া মানে এখানে যে কত ভোটার আইডেন্টিফাই হবে এবং কত সেই ফেক ভোটার তারা যে ভারতীয়ই নয় সেইটা প্রমাণিত হয়ে যাবে, সেই জায়গাটা, সেই আতঙ্কটাই তো কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। ভোটের আগে সেটা চালু হতে চলেছে এবং তার ফলে অনেক স্ক্রুটিনি হবে। এই যে বহিরাগত ভোটার যারা ভারতবর্ষেরই নয়, মায়ানমার থেকে এসছে, বাংলাদেশ থেকে এসছে, এবং যেখানে যেখানে অস্বস্তির হাওয়াটা বইছিল, হয় উপরি ভোট হয়ে সেখানে কাজ করে দিয়েছে, আর না হলে যেখানে বিরোধীরা স্ট্রং সেখানে ভোট লুঠের কাজটা করে সাহায্যটা করে দিয়েছে। সেই সমস্ত পথ এবার কিন্তু বন্ধ হতে চলেছে। ফলে এই তিন বহিরাগত তত্ত্ব, যেটা এতদিন নিশ্চিত ডিভিডেন্ড ভোট ব্যাংক হয়েছিল বলে বিরোধীদের অভিযোগ, সেই জায়গাটাই এবার ছিন্ন ভিন্ন ফালা ফালা হতে চলেছে এবং মানুষ জাগছে কেন্দ্রীয় সরকারও, পুরো ব্যবস্থা হচ্ছে। ইলেকশন কমিশন, সেন্ট্রাল ইলেকশন কমিশন এসে কিন্তু ইঙ্গিতটা দিয়ে গেছে, বিশেষ করে 3 নম্বর পয়েন্টের প্রতি। আর সেই জায়গাটাতেই আতঙ্ক গ্রাস করছে যে এই সমস্ত কিছু অস্ত্র যেগুলো এতদিন সমস্ত কিছু চাপা দিয়ে আমাদের একটার পর একটা নির্বাচনের বৈতরণী পার করে দিয়েছে, সেইগুলো এবারে কি হতে চলেছে। সত্যিই কি শেষ পর্যন্ত এই 3 বহিরাগত ইস্যু শাসককে ছিন্ন ভিন্ন করে দিতে পারবে, নাকি এসব কোনো ফ্যাক্টর নয়, আসল ফ্যাক্টর তিনিই সমস্তটা ম্যানেজ করে নেবেন? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।